হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হেলে পড়া ভবন কিভাবে সোজা করা যায় সেই বিষয়ের উপর। গত পর্বে আমরা ভবন হেলে পড়ার কারণ এবং এর প্রতিকারসমূহ আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে ভবন কিভাবে সোজা করা যায় তার বিস্তারিত আগামী পর্বে বলবো। হ্যাঁ, আজকের পর্বে আমরা সেই আলোচনা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, গত পর্বে আমরা বলেছিলাম যে ভবন যদি হেলে পড়ে তাহলে তিনটি পদ্ধতি সাধারণত ব্যবহৃত হয় ভবনকে সোজা করার জন্য। সেগুলো হচ্ছে হাইড্রোলিক জ্যাক এবং আন্ডারপিনিং পদ্ধতি, গ্রাউটিং এবং কম্প্যাকশন পদ্ধতি এবং সয়েল এক্সট্রাকশন বা আন্ডার এক্সকেভেশন পদ্ধতি। তো আজকে আমরা হাইড্রোলিক জ্যাক এবং আন্ডারপিনিং পদ্ধতিতে কীভাবে ভবনকে হেলে পড়লে সোজা করে ফেলা যায় বা ভবন না ভেঙেই তা আবার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আর মূল আলোচনা বুঝতে হলে গত পর্বটি একটু দেখে আসতে হবে। সেজন্য আপনারা যারা গত পর্বটি দেখতে পারেন নাই তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যেহেতু আজকের আলোচনা আন্ডারপিনিং এবং জ্যাকিং পদ্ধতিতে হেলে পড়া ভবন সোজা করা, সেজন্য এই পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি এবং সামগ্রী বা নির্মাণ সামগ্রী যা যা লাগে তার উপর একটু ধারণা নিয়ে আসা যেতে পারে বা নিয়ে আসা দরকারও। তো চলুন আমরা প্রথমেই দেখি কিভাবে বা কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় এই হেলে পড়া ভবন সোজা করার জন্য, সেইগুলি একটু আলোকপাত করি বা সেইগুলি একটু দেখে আসি। এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি। প্রথমে আমরা এই নিচের অংশটুকুকে দেখি। এটা হচ্ছে পাইল 2 বা লিডিং সেকশন। যেহেতু বিল্ডিংয়ের ফাউন্ডেশনের নিচে লম্বা পাইল একবারে মাটির ভেতরে প্রবেশ করানো সম্ভব নয়, তাই এই পাইলকে প্রবেশ করানোর জন্য কিছু কিছু সেগমেন্ট তৈরি করা হয় পাইলের, এবং একটা সেগমেন্ট মাটির নিচে ঢুকানোর পরে তার উপরে আরেকটি জোড়া দেওয়া হয়। এভাবে পাইলকে লম্বা করতে করতে বেড রক বা হার্ড সয়েল পর্যন্ত পাইলকে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। তারপর সেই পাইলের উপর ভিত্তি করেই ভবনকে সোজা করা হয়। আচ্ছা, আমরা এই নিচের অংশটা আবার দেখি। এখানে এটাকে বলা হয় লিডিং সেকশন বা পাইল 2। এই সেকশনটির নিচে একটি স্টিলের 2 সেকশন যোগ করা হয় কাস্টিংয়ের সময়, যাতে করে সহজেই মাটির ভেতরে পাইলটি প্রবেশ করতে পারে। এটির উচ্চতা সাধারণত 600 বা 2 ফিট হয়ে থাকে। 6 ইঞ্চি, 2-4-6 ইঞ্চি কম বেশি হলেও কোনো সমস্যা নেই। তারপরে আমরা দ্বিতীয় আরেকটি সেগমেন্ট দেখি। এই সেগমেন্টটি হচ্ছে ইন্টারমিডিয়েট সেগমেন্ট, যা একটার পর একটা জোড়া লাগানো হয় যতক্ষণ পর্যন্ত না পাইলটি বেডরক পর্যন্ত বা হার্ড সয়েল পর্যন্ত প্রবেশ না করে। সাধারণত এইভাবে সেগমেন্ট বাই সেগমেন্ট জোড়া দিয়ে পাইলকে লম্বা করা হয় নির্দিষ্ট গভীরতায় পাইলকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো এটাও সাধারণত 750, 600 বা 750 অর্থাৎ 2 ফিট 2.5 ফিট সেগমেন্ট তৈরি করে নেওয়া হয়, যা জোড়া দিয়ে দিয়ে পাইলকে লম্বা করা হয়। আর পাইল স্বাভাবিকভাবেই 1 ফিট 300 বাই 300 বা 250 বাই 250 সয়েল টেস্টের মাটি যেরকম বলে আর কি, সেই অনুযায়ী এবং জ্যাকের ক্ষমতা অনুযায়ী আসলে পাইল তৈরি করা হয়। তারপরে আমরা দেখি এই অংশটা, এখানে আসলে এটাকে বলে ডাওয়েল বার, অর্থাৎ এইটা গাইড রডের মতো কাজ করে। পাইল সেগমেন্টের ভেতরে স্টিলের পাইপ বা পিভিসি পাইপ ব্যবহার করে ছিদ্র রাখা হয়। সেই দুইটি পাইলের ছিদ্র বরাবর একটি আলাদা রড ঢুকিয়ে, যেটাকে ডাওয়েল বার বলা হয়, দুটি পাইলকে একসাথে ধরে রাখার জন্য এটা সাহায্য করে, বা এই দুটি সেগমেন্টকে একসাথে ধরে রাখার জন্যই এই ডাওয়েল বারটি ব্যবহার করা হয়। সর্বশেষ এখানে থাকবে জ্যাক, এবং এই জ্যাক যখন উপর দিকে চাপ দেবে তখন বিল্ডিংয়ের চাপে পাইলটি উপরের দিকে না যেয়ে নিচের দিকে যাবে, যতক্ষণ পর্যন্ত না বেডরক বা হার্ড সয়েল এটি প্রবেশ করে, অর্থাৎ বিল্ডিংয়ের উপরের ওজনকে কাউন্টার দিতে না পারে। যখন বিল্ডিংয়ের উপরের ওজনকে কাউন্টার দেওয়ার মতো শক্তিতে পাইলটি প্রবেশ করে বা পাইলটি সেই শক্তি অর্জন করে, তখন আর নিচের দিকে না যেয়ে উপরের দিকে ঠেলা দিয়ে বিল্ডিংকে উপরের দিকে তুলবে। আর যে বিম বা ফুটিংয়ের উপর যে একটা সেটিং করা হয়, সেটাকে সুরক্ষিত রাখার জন্য সেখানে স্টিলের বিম, আই বিম বা বড় ধরনের একটা বিয়ারিং প্লেট টাইপের একটা বিয়ারিং ডিস্ক ব্যবহার করা হয়।
অথবা আই বিম ব্যবহার করা হয়, যাতে করে আই বিম বা ওই প্লেটটা জ্যাকের লুটটাকে সমান্তরালভাবে বা সম্পূর্ণ এলাকা নিয়ে ছড়িয়ে দিতে পারে। আর এই যে এটা দেখছেন হাই প্রেশার হোস পাইপ, এটা দিয়ে পাম্প করে হাইড্রোলিক জ্যাকের ভেতরে হাইড্রোলিক লিকুইডকে প্রবেশ করানো হয়, যার চাপে এটা উপর দিকে চাপ দেয় এবং যতক্ষণ মাটিটা নরম থাকে ততক্ষণ পাইলটা নিচের দিকে যায়। আর যখন মাটিটা নিচের তলা শক্ত জায়গায় পৌঁছে যায় তখন আর পাইল নিচের দিকে না যেয়ে বিল্ডিংটাই উপর দিকে উঠে যায়। তো সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আমরা হাইড্রোলিক জ্যাক এবং আন্ডারপিনিং পদ্ধতিতে একটা হেলেপড়া ভবন সোজা করার পুরো প্রক্রিয়াটি একটু দেখে আসি। প্রথমে ভবনের দুর্বল ভিত্তির চারপাশে মাটি খুঁড়ে কাজের জন্য অর্থাৎ নতুন পাইলিংয়ের জন্য জায়গা তৈরি করে নেওয়া হয়। তারপর পাইল সেগমেন্টের সবচেয়ে নিচের যে সেগমেন্ট অর্থাৎ 2 সেগমেন্টটি সেখানে বসানো হয় এবং জ্যাকের সাহায্যে বিল্ডিংয়ের সাপোর্টে চাপ দিয়ে পাইলটিকে নিচের দিকে প্রবেশ করানো হয়। বিল্ডিংয়ের যে অংশে আমরা চাপ দেব অর্থাৎ জ্যাকের সাপোর্ট নেব সাধারণত গ্রেড বিম, এবং গ্রেড বিমের কংক্রিট যেন ফেল না করে সেই জন্য আমরা বড় ধরনের সাপোর্ট নিতে পারি, যেমন আই বিম বা স্টিলের প্লেট ইত্যাদি। তারপর 2 সেগমেন্টটি মাটির ভেতরে প্রবেশ করার পরে জ্যাকটিকে আনলোড করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং একটি ডাওয়েল বারের মাধ্যমে নতুন আরেকটি সেগমেন্ট সেখানে জোড়া দিয়ে পাইলকে লম্বা করা হয় এবং জ্যাক দিয়ে আবারও চাপ দিয়ে এটিকে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়া অনুসরণ করে পাইলকে লম্বা করতে করতে প্রয়োজনীয় দৈর্ঘ্য পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না বেডরক বা হার্ড সয়েল লেয়ারে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত পাইলকে আমরা মাটির গভীরে প্রবেশ করাতে থাকব। অবশেষে যখন পাইল টু হার্ড লেয়ার বা বেডরকে প্রবেশ করবে তখন সেটি আর নিচের দিকে যেতে চাইবে না, ফলে ভবনটিকে হাইড্রোলিক জ্যাকের চাপে উপরের দিকে তুলে ফেলবে এবং একদম মিলিমিটার মেপে ভবনটিকে সোজা অবস্থায় সেট করা হবে। ভবনের ওজন এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনে বিভিন্ন দিক থেকে একাধিক জ্যাক ব্যবহার করতে হবে। তারপর দুর্বল ভিত্তিটির নিচ থেকে মাটি সরিয়ে নিয়ে নতুন করে ভিত্তির নিচে নতুন পাইলিংয়ের জন্য জায়গা তৈরি করে নিতে হবে। একইভাবে সেগমেন্টেড পাইলের মাধ্যমে নতুন পাইলগুলিকে বেডরক পর্যন্ত বা হার্ড লেয়ার পর্যন্ত প্রবেশ করিয়ে নিতে হবে। এভাবে প্রয়োজনীয় সংখ্যক পাইল ভিত্তির নিচে প্রবেশ করানোর পর পাইলের উপরিভাগ পর্যন্ত মাটি ভরাট করে তার উপরে স্টেজ করে কংক্রিটের ঢালাই দিয়ে গ্যাপটুকু অর্থাৎ পাইল থেকে ভিত্তি পর্যন্ত যে গ্যাপ থাকে তা পূরণ করে দিতে হবে। অবশেষে হাইড্রোলিক জ্যাক সহ কাজের যত যন্ত্রপাতি সবগুলি সরিয়ে ফেলতে হবে এবং এক্সক্যাভেটেড মাটিগুলি আবার পুনরায় সেখানে ব্যাকফিল বা রিফিল করে দিতে হবে। তাহলে ভবনটি সোজা হয়ে গেল। মনে রাখতে হবে এই কাজটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া প্রয়োজন এবং দক্ষ প্রকৌশলী ও দক্ষ কর্মীদের দ্বারাই শুধুমাত্র এই কাজটি করানো যেতে পারে, অন্যথায় সামান্যতম ভুলও বড় ধরনের দুর্ঘটনা ডেকে আনতে পারে। আমাদের এরপরের আলোচনায় থাকবে কেমিক্যাল গ্রাউটিং বা সিমেন্ট গ্রাউটিং এবং কম্প্যাকশন পদ্ধতিতে ভবন সোজা করা। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক দিন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে আমরা ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের হোম পেজে পৌঁছে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে কেমিক্যাল বা সিমেন্ট গ্রাউটিং এবং কম্প্যাকশন পদ্ধতিতে ভবন সোজা করার আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।